ইশরাকের কথায় কান্না থামিয়ে নড়ে চড়ে বসে প্রাচী। হ্যাঁ তাই তো, ইশরাকের বলা প্রতিটা কথাই ঠিক। গাল বেয়ে পড়া অশ্রুগুলো হাতের উল্টো পিঠে দিয়ে মুছে ফোন খুঁজতে ব্যস্ত হয়ে পড়ে প্রাচী এবং নির্দিষ্ট সময় পেয়েও যায়। কল লিস্ট ঘেটে আকাশের নম্বর বের করে তাতে কল দিয়ে অপেক্ষা করতে থাকে প্রাচী। তার মন বলছে আকাশের কিছু হবে না। ফোনের রিং হচ্ছে কিন্তু অপর পাশ থেকে কেউ রিসিভ না করায় কল আপনা আপনি কেটে যায়। এতে করে জমে থাকা বাদবাকি আশাটুকু মুহূর্তে গুড়িয়ে যায়। ভাইও কল রিসিভ হচ্ছে না। আকাশের কিচ্ছু হবে না তো? কিছু হবে না প্রাচী, তুই আবারও কল ব্যাক কর। ভাইয়ের কথা অনুযায়ী পুনরায় কল ব্যাক করে প্রাচী। আশ্চর্যজনকভাবে কয়েক সেকেন্ড পর কল রিসিভ হতেই অপর পাশ থেকে আকাশের চেনা পরিচিত কণ্ঠস্বর ভেসে আসে। হ্যাঁ বল প্রাচী। সরি দোস্ত, ইনায়ের বাসায় একটু ইমার্জেন্সি ছিল, তাই তোকে না জানিয়ে ক্লাস ব্যাক দিয়েছি। অবাক হয় প্রাচী। যদি আকাশ ইহানের বাসায় থাকে তাহলে এসব ভিডিও ক্লিপ কিসের? হোয়াট? তুই ঠিক আছিস? তুই এখন কোথায়? কেন, আমার আবার কি হবে? অ্যান্ড অফকোর্স আমি এখন বাসায়। আর তোর গলায় কি হয়েছে? আকাশের বলা প্রতিটা কথায় প্রাচী যেন নতুন করে অবাক হচ্ছে। অপর পাশ দিয়ে হ্যালো হ্যালো আওয়াজ আসতেও তার কোনো রকম প্রত্যুত্তর না দিয়ে নীরবে কল কেটে দেয় প্রাচী। আকাশের সাথে কথা হয়েছে আমার। আমি এখন কিছুক্ষণ একা থাকতে চাই মা। প্রাচীর বলা কথার মিসেস জেবা বেগম এক পলক মেয়ের দিকে তাকিয়ে আনোয়ার সাহেবকে ইশারা দিতেই রুমে উপস্থিত সবাই একে একে বের হয়ে যায়। প্রাচীর দিনকে দিন এমন পরিবর্তন বেশ ভাবিয়ে তুলছে হোসেন বাড়ির সকলকে। কেটে গিয়েছে 5 দিন। ভার্সিটি ক্লাস পরীক্ষার প্রিপারেশন নিতে নিতে মাস থেকে যে আরও 5টা দিন কেটে গিয়েছে তা টেরই পায়নি প্রাচী। সেদিনের পর থেকে আগের থেকে অনেকটাই চুপচাপ হয়ে গিয়েছে সে। ইতিমধ্যে আনোয়ার হোসেন আর জেবা বেগম এই সম্পর্কে কিছু জিজ্ঞেস করলে তা কোনো বাহানা দিয়ে কাটিয়ে দিয়েছে সে। সেদিনের পাঠানো মিথ্যে ভিডিও ক্লিপটি সম্পর্কে ইশরাকের সাথে আলোচনায় এটাও জানতে পারে কেউ ইচ্ছে করে এমনটা করেছে যাবে নির্দিষ্ট সোর্সের অভাবে সেই অজানা মানুষটির খোঁজ পাওয়া যায়নি। দীর্ঘ একটা সময় ভার্সিটিতে কাটানোর পর কাঁধে ব্যাগ ঝুলিয়ে ক্যাম্পাস থেকে বের হয়ে পড়ে প্রাচী। আজ হৃদিতা আর আকাশ দুজনের কেউই আসেনি, যার ফলস্বরূপ ইশরাককে ফোন করে অনেক আগে পিক আপ করতে বলেছে প্রাচী। বাইরে দাঁড়িয়ে ইশরাকের জন্য অপেক্ষা করছিল এমন সময় ওর নাই টান পড়তে আটকে ওঠে প্রাচী। তড়িঘড়ি করে পেছনে ঘুরে তাকাতেই 7-8 বছর বয়সী ছোট একটা বাচ্চাকে দেখতে পায় সে। কি হয়েছে ভাইয়া, কিছু বলবে? হ্যাঁ আপা, একটা ভাইজান তোমার জন্য এটা পাঠাইছে। বলেই একটা ফুলের তোড়া এগিয়ে দেয় ছেলেটি। প্রাচীও কিছু না বলেই তোড়াটা হাতে নিয়ে নেয়। কিন্তু এই তোড়াটা যে পাঠিয়েছে, তুমি কি তাকে দেখেছো? না গো আপা, ভাইজান তো মুখে মাস্ক লাগাইয়াছিল, তার মাস্কে লাগানো তার চেহারা দেখবার পারি নাই। আচ্ছা আপা, আমি তাহলে আসি। প্রাচীকে আর কিছু বলার ফুরসত না দিয়ে ছেলেটি দৌড়ে চলে যায়। প্রাচীও সামান্য পরিমাণে ভ্যাবাচাকা খেয়ে যায়। হাতে থাকা ফুলের তোড়াটা ঘুরিয়ে দেখতে দেখতে এক পর্যায়ে ছোট কাগজ চোখে পড়ে। কেমন আছো মেহু পাখি? খুব কষ্ট হয়েছিল সেদিন, তাই না? নিজের চোখের সামনে নিজেরই বেস্ট ফ্রেন্ডকে শেষ হয়ে যেতে দেখে। কিন্তু কি করব বলো, আমার প্রতিটা কথার অমান্য করো তুমি। তুমি নামক নিশার আশেপাশে আমি ব্যতীত অন্য কারোর উপস্থিতি কোনোদিনও কল্পনাও করতে পারবে না। আর তাই কেউ যদি তোমার কাছে আসার চেষ্টাও করে, তার পরিণতি সেই ভিডিও ক্লিপটার মতোই হবে, আর সেটা যেই হোক না কেন। লেখাগুলো পড়ে রাগে ক্ষোভে ফুঁসতে ফুঁসতে কাগজটা মুচড়িয়ে পাশে ছুঁড়ে ফেলে দেয় প্রাচী। কি পেয়েছেটা কি? যখন যা চাইবে তাই হবে, সব কিছু তার রুলস মোতাবেক চলবে? নেভার। ব্যাস, অনেক সহ্য করেছি এই তামাশা। ইউ মিস্টার ইনভিজিবল, লিসেন, এই ডিসগাস্টিং ওয়ার্নিং আর ইউজলেস কথাবার্তা শুনে আমি ভয় পাই না। সাহস থাকলে এসব চিরকুট না দিয়ে আড়ালে না থেকে আমার সামনে আসুন। আমিও দেখতে চাই কে আপনি। রাগের বশে ভিড় করে প্রাচী। কিঞ্চিত পরিমাণ বিরক্ত হয়ে সামনে ফিরতেই রায়ানের মুখোমুখি হয় সে। ইয়েস স্যার, অ্যাকচুয়ালি একজনের জন্য অপেক্ষা করছিলাম। বাট স্যার, আপনি এখানে? রায়ান মুখ ফুটে কিছু বলতে যাবে তার আগে প্রাচীর ফোন বেজে ওঠে। আননোন নম্বর দেখে অতটা পাত্তা না দিয়ে পুনরায় কথাবার্তায় মনোযোগী হতে যাবে তখনই কারো হ্যাচকাটানে ভয় পেয়ে যায় প্রাচী।
কিছু বুঝে ওঠার আগেই কারো পুরুষালী দেহের উপর বুকের উপর আসছে পড়ে সে। ঘটনার আকস্মিকতায় হতভম্ব হয়ে যায় সামনে দাঁড়িয়ে থাকা রাইয়ানও। ভয় পেলেও পর মুহূর্তেই মাথা তুলে তাকাতেই চোখে তার কোঠর থেকে বেরিয়ে আসার উপক্রম। সমুদ্র ভাইয়া আপনি? সমুদ্রের দিকে এক দৃষ্টে তাকিয়ে অবাক স্বরে বলে ওঠে প্রাচী। সমুদ্রের এহেন উপস্থিতি তার কাম্য নয়। কেউ তোমার জন্য দাঁড়িয়ে ঘন্টার পর ঘন্টা ওয়েট করবে না। তুমি ছাড়াও আমার কাছে আরও ইম্পর্ট্যান্ট কাজ রয়েছে। সো আর 1 মিনিটও দেরি না করে চলো আমার সাথে। সমুদ্রের বলা প্রতিটা কথাই প্রাচীর মাথার ওপর দিয়ে গেল। গোল গোল চোখে সমুদ্রের দিকে তাকাতেই তাতে কোনো ভ্রুক্ষেপ না করে প্রাচীর বাম হাত নিজের হাতের মুঠোয় নিয়ে উল্টো দিকে হাঁটা শুরু করতেই টনক নড়ে প্রাচীর। আরে করছেনটা কি? আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? দেখুন সমুদ্র ভাইয়া, এবার কিন্তু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। একটু পর ভাইয়া আমাকে পিক আপ করতে আসবে, আর আপনি এখন আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? সমুদ্রের দিকে তাকিয়ে প্রশ্ন ছুড়ে দেয় প্রাচী, কিন্তু সেদিকে কোনো ভাবান্তর না করে হাঁটতে হাঁটতে গাড়ির সামনে এসে দাঁড়াতেই হাত ছেড়ে দেয় সমুদ্র। যাও গাড়িতে গিয়ে বসো। শান্ত গলায় বলা সমুদ্রের কথাটিকে সম্পূর্ণ উপেক্ষা করে তীক্ষ্ণ কণ্ঠে বলে ওঠে, না আমি যাব না। আগে বলুন কোথায় নিয়ে যাচ্ছেন আমায়? জাস্ট শাট আপ। আর একটা কথা বলে ভালো হবে না প্রাচী। তোমাকে কেউ কিডন্যাপ করে নিয়ে যাচ্ছে না। ইশরাক একটা কাজে আটকে গিয়েছে, তাই আমাকে পাঠিয়েছে তোমাকে পিক আপ করতে। আচ্ছা, তোমাকে পিক করতে। এখন তুমি গাড়িতে বসবে নাকি আমি বসাবো? মুহূর্তেই মুখশ্রী চুপসে যায় প্রাচীর। তো সোজাসুজিভাবে বললেই তো পারতো। এভাবে সারের মতো চিল্লানোর দরকার কি বেটা বদ কোথাকার? মনে মনে বিড়বিড় করতে করতেই গাড়ির ফ্রন্ট সিটে গিয়ে চুপচাপ বসে পড়ে প্রাচী। সমুদ্রও একবার আর চোখে তাকিয়ে গিয়ে বসে পড়ে ড্রাইভিং সিটে। গাড়ি চলা শুরু করে তার নিজস্ব গতিতে। হলিডে কিন্তু সামনের মাসেই তো এক্সাম, আমি না গেলে হয় না ভাইও। ইশরাকের দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে বলে ওঠে প্রাচী। হ্যাঁ সেটাই তো, আমাদের দুজনের নতুন বিয়ে হয়েছে, আমাদের দুজনেরই কিছু একান্ত সময় কাটানো দরকার। আর তুমি এইখানে কি জেদ ধরে বসেছো ইরাক? খাবারের টেবিলে চেয়ার টেনে বসতে বসতেই গম্ভীর গলায় বলে ওঠেন আনোয়ার সাহেব। প্রত্যুত্তরে ইশরাক কিছু বলতে যাবে তার আগে ইশরাককে থামিয়ে ফিহা মাথা নতজানু করে অনুরোধের কণ্ঠে বলে ওঠে, বাবা এইখানে ইশরাকের কোনো দোষ নেই, আমিই বলেছিলাম তাকে এই সম্পর্কে। আমি চাই এত সুন্দর একটা সময় আমার পুরো পরিবারের সাথে কাটাতে। প্লিজ বাবা রাজি হয়ে যান। হ্যাঁ বাবা, রাজি হয়ে যাও। আর চিন্তার কোনো কারণ নেই, সমুদ্রও যাবে আমাদের সাথে। ইশরাকের কথা কর্ণপাত হতেই বিষম খেয়ে বসে প্রাচী। আর কি করেছিস প্রাচী? কতবার বলেছি খাওয়ার সময় তাড়াহুড়ো করবি না, দেখলি তো বিষম খেয়ে বসলি। বলতে বলতে প্রাচীর মাথায় হাত বুলিয়ে দিয়ে পানির গ্লাসটা এগিয়ে দেন মিসেস জেবা বেগম। মিনিট 5 পর পরিস্থিতি স্বাভাবিক হতে প্রাচী ইশরাকের দিকে তাকিয়ে ইতস্তত স্বরে বলে ওঠে, কিন্তু ভাইও কেন? আর তাছাড়া তার তো এই সপ্তাহের মধ্যে ইউকে ব্যাক করার কথা, তাই না? হ্যাঁ, কথা তো ছিল সেটাই, কিন্তু আঙ্কেলের সাথে এ নিয়ে কথা হয়েছে আমার। সমুদ্র আর ইউকেতে ব্যাক করবে না, এখন থেকে বেডিতেই থাকবে। আর এতে সমস্যা কোথায়? একদিক দিয়ে তো ভালোই হয়েছে, আফটার অল সমুদ্র তো আমাদের ফ্যামিলি মেম্বার, তাই না? প্রাচীর কথার জবাবে ইশরাকের প্রত্যুত্তর পুরো পরিবেশকেই থামিয়ে দেয়। হ্যাঁ ফ্যামিলি মেম্বারই তো। এই লোকটাকে মাথায় তুলে নাচলে তো এমন হবেই। কেন প্রাচী, তোর সাথেই এমন কেন হতে হয়? লোকটা আবার ইউকে ব্যাক করবে ভেবে কত খুশি হয়েছিলাম, কিন্তু না, এখন থেকে সে বিডিতেই থাকবে। তার মানে কোনো না কোনোভাবে ঘুরে ফিরে আবার তার সাথে দেখা হবেই। নসিব রে, সবই নসিব প্রাচী। খেতে খেতে মনে মনে বিড়বিড় করে বলে ওঠে প্রাচী। ডিসেম্বর প্রায় শেষের দিকে, সাথে করে বছরও। ঘড়িতে প্রায় রাত 3টা ছুঁই ছুঁই। শরীরে কম্বল জড়িয়ে বিছানার এক পাশ থেকে অন্য পাশে ফিরছে প্রাচী। চোখে ঘুমের বিন্দু পরিমাণ রেশটুকুও নেই, কিন্তু ঠান্ডার প্রকোপে বেশি হওয়ার ফলস্বরূপ কম্বল ছেড়ে উঠতেও মন চাইছে না। আচ্ছা, এসবের মাঝে মিস্টার ইনভিজিবলের কথা ভুলেই গেছিলাম। আচ্ছা, লোকটা দেখতে কেমন? রাগী, মোডি নাকি কিউট সুইট? দ্যাট কী সব ভাবছি আমি। প্রাচী, তোর মাথা এবার আসলেই গিয়েছে। হবে কোনো সাইকো যার কি না মাথা পুরোপুরি গিয়েছে। রোজ রোজ এসব চিরকুট প্রেমপত্র দিয়ে কি হবে? কি জানতে চায়?
তার এসব ওয়ার্নিংয়ে আমি ভয় পেয়ে যাব? তার পাঠানো ফুল, গিফট, প্রেমপত্র দেখে তার প্রেমে দিওয়ানা হয়ে যাব? নো, নেভার। একদিন না একদিন তো সামনে আপনাকে আসতেই হবে মিস্টার ইনভিজিবল, আর সেই দিনই বোঝাবো আপনাকে এই প্রাচী কি জিনিস। মাথার উপরে থাকা ঘুরন্ত সিলিং ফ্যানটার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আনমনেই প্রলাপ বকে প্রাচী। বাংলাদেশের অন্যতম পর্যটন কেন্দ্রের মধ্যে সিলেটও অন্তর্ভুক্ত। বিভিন্ন নৈসর্গিক দৃশ্যে ভরপুর এই শহরের আনাচে কানাচে রয়েছে বিভিন্ন দর্শনীয় স্থান। রাতারগুল, সোয়াম্প ফরেস্ট, ডিবির হাওর, বিছানাকান্দি, জাফলং, চা বাগান ইত্যাদি বিভিন্ন স্থানের সমন্বয়ে গঠিত সিলেট। দীর্ঘ 5 থেকে 6 ঘন্টার জার্নি করে অবশেষে সিলেট শহরে প্রবেশ করে প্রাচী ও তার পুরো পরিবার। এতটা দীর্ঘ জার্নির ফলে অনেকটাই হাঁপিয়ে উঠেছে প্রাচী। আগে থেকে হোটেল বুক করায় স্টেশন থেকে নেমে পরপর দুটো ট্যাক্সি থামিয়ে তাতে উঠে পড়ে সবাই। 40-45 মিনিটের মধ্যেই ট্যাক্সি এসে থামে হোটেল নির্ভানা ইন এর সামনে। সুসজ্জিত এই হোটেলের ভেতরে লাগেজ ব্যাগপত্র নিয়ে প্রবেশ করতেই বুক করা রুমের জন্য 4টে চাবি কালেক্ট করে নেয় সমুদ্র। অতপর গাইডের সাহায্যে নিয়ে রুমের সামনে পৌঁছাতেই সবাই যার যার নিজস্ব রুমের চাবি নিয়ে রুমে প্রবেশ করে। বিশালাকার বেডরুম, পরিপাটি আসবাবপত্র নিয়ে সাজানো রুমটায় কোনো মতে লাগেজ নিয়ে প্রবেশ করে প্রাচী। এত ঘন্টার ধকলে শরীরে বেশ ক্লান্তি ধরেছে। গুটি গুটি পায়ে এগিয়ে গিয়েই বিছানায় নিজের ক্লান্ত শরীরটাকে এড়িয়ে দিতেই চোখে নেমে আসে ঘুমের এক বিশাল রাজ্য। সন্ধে হতে চলেছে। অস্তীয়মান সূর্যের অস্তিত্ব পশ্চিম আকাশে প্রায় বিলীন। সারাদিনের ক্লান্তি থাকায় আজ হোটেলে ছেড়ে কেউই বের হয়নি। বিকেলের পর থেকে সবাই হোটেলের রুফটপে চলে গিয়েছে। সন্ধে নামার পরপরই রুফটপের সৌন্দর্য যেন আরও কয়েকগুণ বেড়ে গিয়েছে। চারপাশে ছোট ছোট মরিচা বাতি, ক্যান্ডেল, বিভিন্ন ফুলের সংমিশ্রণে সুসজ্জিত টেবিল। ফিহা, ইশরাক আর মিসেস জেবা বেগম, আনোয়ার হোসেন সাহেব 2 কাপড়ই পরপর দুটো টেবিলে বসেছেন। কারণ এখানে টেবিলগুলোই সব 2 সিটে। বাকি রইল প্রাচী আর সমুদ্র। প্রাচী আশপাশে একবার তাকিয়ে আবার আর চোখে সমুদ্রকে দেখে যাচ্ছে, আর অন্যদিকে সমুদ্র রেলিং ঘেঁষে দাঁড়িয়ে ফোনে কথা বলায় ব্যস্ত। প্রাচী ও সমুদ্রকে ব্যস্ত থাকতে দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলে গুটি গুটি পায়ে গিয়ে পেছনের কর্নারের দিকে থাকা টেবিলে গিয়ে বসে পড়ে। কথা শেষ হতেই সমুদ্র ও পকেট থেকে ফোন গুজে ধীর পায়ে এসে প্রাচী টেবিলে থাকা ফাঁকা সিটে বসে পড়ে। আর সেটা চোখে পড়তেই চোখ বড় বড় করে হুট করে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায় প্রাচী। কি হয়েছে? খানিকটা ভ্রু কুঁচকে প্রাচীর দিকে প্রশ্ন ছুড়ে দেয় সমুদ্র। আপনি এখানে কেন? না মানে এখানে কি করছেন? আরে ধুর, না মানে এখানে বসেছেন তাই জিজ্ঞেস করছিলাম। খানিকটা ইতস্তত করে বলে ওঠে প্রাচী। হ্যাঁ তো, এখানে তো একটা সিট ফাঁকাই ছিল। আর হোটেলে শুধু আমরা একা আসিনি, আমি না বসলে অন্য কেউ এসে বসতো। আই হোপ এতে তোমার কোনো সমস্যা নেই। নির্লিপ্ত ভঙ্গিতে উত্তর দেয় সমুদ্র। হ্যাঁ, শুধু সমস্যা কেন, আরো অনেক কিছুই হবে। আর আপনি থাকতে সমস্যাকে কি আলাদাভাবে ইনভাইট করে আনতে হয় নাকি? বিড়বিড় করে বলতে বলতে বসে পড়ে প্রাচী। আমাকে মনে মনে গালি দেওয়া শেষ হলে খাওয়ার জন্য কিছু অর্ডার করি মিস প্রাচী। সমুদ্রের বলা কথা কর্ণকুহুরে ঠেকতেই চোখ বড় বড় করে তাকায় প্রাচী। তার মুখশ্রী জুড়ে বিস্ময়তার চাপ। ম্যাম স্যার, আপনারা দুজন কি অর্ডার করবেন? একজন মধ্যবয়স্ক ওয়েটার এসে সমুদ্র আর প্রাচী টেবিলের সামনে এসে প্রশ্ন ছুড়ে দেয়। বাটার স্কচ আইসক্রিম। সমুদ্র আর প্রাচী দুজন প্রায় একই সাথে বলে ওঠে। ওয়েটার দুজনের দিকে তাকিয়ে মুচকি হেসে বলে ওঠে, বাহ, আপনাদের কাপল দুজনের মিল তো একই। আচ্ছা, আমি দিয়ে যাচ্ছি। এদিকে ওয়েটারের বলা কথায় কাশি উঠে গিয়েছে প্রাচীর। লজ্জায় মাথা তুলে তাকানো যাচ্ছে না। সমুদ্র পড়েছে বেশ অস্বস্তিতে, আর সেটা প্রাচীও তাকে বলা কথাকে ঘিরেই। পাশে থাকা পানির গ্লাস প্রাচীর দিকে এগিয়ে দিতেই প্রাচী গ্লাস নিয়ে ঢকঢক করে পানি খেয়ে নেয়। কোনো মতে সবটা চুপচাপ নীরবে সহ্য করে খাওয়া শেষ হতেই দ্রুত টেবিল ছেড়ে উঠে পড়ে প্রাচী। এখানে আর একটা মুহূর্ত থাকা সম্ভব না, না হলে আবারও কোনো লজ্জাজনক ঘটনার সম্মুখীন হতে হবে তার, এই ভেবেই সবার সাথে দ্রুত পায়ে রোফটপ ত্যাগ করে প্রাচী। পরপর 2 দিন ক্লাসে প্রাচীর অনুপস্থিতি রায়ানকে বেশ ভাবিয়ে তুলেছে। আজ ক্যাম্পাসে আকাশ, হৃদিতা, ইহান, নেহা কারোর সাথেই প্রাচীকে দেখতে পায়নি সে।
ক্যাম্পাসে এক কর্নারে দাঁড়িয়ে রিদিতা আর আকাশ যখন হাসি মুখে কথাবার্তায় ব্যস্ত, তখন রায়ানের ডাক শুনে কথা থামিয়ে দেয় রিদিতা। মিস রিদিতা। পেছনে ঘুরতেই রায়ানের মুখশ্রী চোখে পড়ে রিদিতার। এস স্যার, কিছু প্রয়োজন ছিল। আপনাদের সাথে থাকা আর একটা মেয়ে, কি যেন নাম? ইয়েস, মিস মেহেরি শায়দ প্রাচী। তার কোনো খোঁজ নেই, সামনেই তো এক্সাম। এভাবে ক্লাস মিস দিয়া তার রেজাল্টের উপর ইফেক্ট ফেলতে পারে। ডু ইউ নো হোয়ার ইজ শি? স্যার, প্রাচী তো ঢাকাতে নেই। প্রাচীর পুরো পরিবার সিলেটে, আর ওকে নিয়ে চিন্তা করতে হবে না। ওর কাছে এই গ্যাপ কিছুই না। টানা 1 মাস গ্যাপ দিয়ে প্রাচী ফার্স্ট ক্লাস পাবে। রিদিতা কিছু বলতে যাবে তার আগে আকাশ ফট করে উত্তর দিয়ে বসে। ওকে, থ্যাংক ইউ গাইস, ইউ বোথ ক্যারি অন। বলেই সেখান থেকে প্রস্থান করে রায়ান। মেয়েটা বেস্ট ইন্টারেস্টিং, আই লাইক ইট। মনে মনে বিড়বিড় করতে করতেই ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে রায়ানের। সূর্যের তেজস্ক্রিয় রশ্মি মাথা বরাবর। ডিসেম্বর মাস হওয়ায় সেটা খুব একটা প্রভাব ফেলে না শরীরে। সিলেট শহর থেকে প্রায় ৬২ কিলোমিটার দূরে অবস্থিত প্রকৃতি কন্যা জাফলং। সিলেটের গোয়াইনঘাট উপজেলা থেকে ভারতের সীমান্ত ঘেঁষে যার সীমানা, পিয়াই নদীর স্বচ্ছ পানি, ঝুলন্ত ডাউকি ব্রিজ, উঁচু উঁচু পাহাড়ে সাদা মেঘের ঘেরা জাফলংকে করেছে সবার কাছে প্রিয়। পিয়াই নদীর কাছে পৌঁছাতেই পানির স্বচ্ছ পানির ভেতর থেকে সুউচ্চ পাথরগুলো দৃশ্যমান। হাতে থাকা ক্যামেরাতে মেঘের দলের উড়ে যাওয়া আকাশপানি মুক্ত বিহঙ্গের ছোটাছুটি সবকিছুই ক্যামেরাবন্দি করছে সমুদ্র। অবসর সময়ের সবচেয়ে প্রিয় একটা শখ হলো ফটোগ্রাফি, যার দরুন অভিজ্ঞতা এখন কাজে লাগাচ্ছে সমুদ্র। শুভ্র সাদা রঙের লং কামিজ, গলায় ওড়না পেঁচিয়ে রাখা, কোমর অবধি লম্বা চুলগুলো বাতাসের সাথে খেলায় মেতে উঠেছে। নদীর পাড় ঘেঁষে খুব সাবধানে পাথরের উপরে বসে পানির মাঝে পা ডুবিয়ে দেয় প্রাচী। খানিকটা পানির ছড়াছড়ির মাঝে বাচ্চামো কাণ্ডে মেতে উঠে সে। ভালো একটা দৃশ্য খুঁজতে ব্যস্ত থাকা সমুদ্রে একসময় চোখ আটকে যায় সামনে থাকা একটা রমণীর দিকে। চোখ ফেরাতে চাইলেও যেন হার মেনে যায় বসে থাকা শুভ্র রমণীর জন্য। আজ সারাদিনে জাফলং, বিছানাকান্দি সহ আরও টানা ২-৩টে জায়গায় ঘোরাঘুরি করে সন্ধে নামার পরপরই হোটেলে নির্ভানা ইনে ফিরে এসেছে সবাই। প্রাচীর দিনটা আজ ভীষণ ভালো কেটেছে। পছন্দের জায়গাগুলোতে ঘোরা, কিছু স্মৃতি সংগ্রহ করা বরাবরের মতোই তার প্রিয়র তালিকায়। বেশ খানিকক্ষণ রেস্ট নেওয়ার পর সবাই একসাথে ডিনার করার জন্য বের হয়েছে। সিলেটের বেশ কিছু জনপ্রিয় খাদ্য তালিকার মধ্যে রয়েছে লাল সাদা চালের বিরইন ভাত, চিকেন টিক্কা মশালা, 7 রঙের চা, তুষা, ছিন্নি ইত্যাদি। খাবারের টেবিলে একে একে ফিহা, ইশরাক, মিসেস জেবা, আনোয়ার হোসেন, সমুদ্র আর প্রাচী মুখোমুখি হয়ে বসেছে। ওয়েটার এসে খাবার সার্ভ করে দিতেই আনোয়ার সাহেব খেয়াল করেন প্রাচীর মাঝে কোনো হেলদোল নেই। সে অন্য ভাবনায় মগ্ন। কি ব্যাপার প্রাচী, কোথায় হারিয়ে গেলি? নে, খাওয়া শুরু কর। আনোয়ার সাহেবের কথায় নড়ে চড়ে ওঠে প্রাচী। কই কিছু না তো, এই তো শুরু করছি বাবা। বলেই খাওয়ায় মনোযোগ দেয় প্রাচী। খাওয়া শেষে চেয়ার ছেড়ে উঠতে যাবে এমন সময় একজন ওয়েটারের সাথে ধাক্কা লাগতেই হাতে থাকা ট্রে থেকে ওয়াইনের গ্লাস গায়ের ওপর পড়তেই 2 কদম পেছনে সরে যায় প্রাচী। আই এম সো সরি ম্যাম, আমি খেয়াল করিনি, আই এম সো সরি। ভরকে গিয়ে বলে ওঠে ওয়েটার। ইটস ওকে, আপনাকে সরি বলতে হবে না। থ্যাংক ইউ ম্যাম, আপনি প্লিজ ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিন। ওয়াশরুমটা ম্যাম এদিকে। ওয়েটার হাত দিয়ে ইশারা করতে প্রাচী বিনিময়ে সৌজন্যমূলক হাসি দিয়ে পা বাড়ায় ওয়াশরুমের দিকে। এই যে বা, প্রাচী কোথায়? প্রাচীকে দেখতে পারছি না তো। আশপাশে তাকিয়ে বলে ওঠেন আনোয়ার সাহেব। হয়তো আশেপাশে কোথাও হতে পারে, ওয়াশরুমের দিকে গিয়েছে। জেবা বেগমের কথায় ছোট করে প্রত্যুত্তরে ওহ বলে ওঠেন আনোয়ার সাহেব। ওয়াশরুমের আয়নাতে নিজের ড্রেস পরিষ্কার করায় ব্যস্ত প্রাচী। কিন্তু পরক্ষণেই হুট করে লাইট অফ হয়ে যাওয়ায় বেশ ভরকে যায় সে। হাতড়ে হাতড়ে ফোনের ফ্ল্যাশ লাইট অন করে আশেপাশে তাকাবে এমন সময় কেউ মুখ চেপে ধরাতে ভয় গ্রাস করে প্রাচীকে। মুখ চেপে ধরায় ঠিকমতো মুখ দিয়ে আওয়াজও বের হচ্ছে না। অজানা আতঙ্ক বাসা বাঁধতেই নিজেকে ছাড়ানোর প্রাণপণ চেষ্টা করে প্রাচী। কিন্তু একজন পুরুষালী দেহের শক্তির কাছে তা কোনো বিশেষ প্রভাব ফেলে না। লোকটি 2 হাত দিয়ে প্রাচীকে দেয়ালের সাথে চেপে ধরতে ভয়ে চোখ মুখ খিচে নেয় প্রাচী। এই বুঝি কোনো অঘটন ঘটে যাবে এই আশঙ্কায়। মেহু পাখি,
শীতল কণ্ঠে বলা কথা শুনে ঝট করে আপনা আপনি চোখ খুলে যায় প্রাচীর। বিস্ময় তার দরুণ নড়াচড়া বন্ধ করে দিয়েছে সে ইতিমধ্যে। ঘোর লাগানো সে কণ্ঠ যেন কোনো তীব্র নেশা মেশানো। প্রাচীর দৃষ্টি তার সামনে থাকা ব্যক্তিটির চোখের দিকে স্থির। অন্ধকারের মাঝেও আবছা আলোয় চোখ দুটো বোঝা যাচ্ছে। লোকটি খানিকটা প্রাচীর দিকে ঝুঁকে পড়তেই টনক নড়ে ওঠে প্রাচীর। কে আপনি? কাঁপা কাঁপা কণ্ঠে কোনো মতে জিজ্ঞেস করে প্রাচী। তোমার সেই অজানা আগন্তুক যাকে দেখার জন্য এতদিন ব্যাকুল হয়েছিলে, যে তোমার নেশায় পুরোপুরিভাবে আসক্ত, তোমার সাইকো লাভার। কানের কাছে ফিসফিস করে বলা কথা কনকাপ হতেই চোখ দুটো আবেশে বুঝে নেয় প্রাচী। এই ঘোর লাগানো কণ্ঠ যেন খুব চেনা পরিচিত। মনে হচ্ছে এর আগেও কখনো শুনেছে সে, কিন্তু সেটাও বহু পূর্বে। হাতের বাঁধন ধীরে ধীরে হালকা হয়ে আসতেই আশপাশের আলো জ্বলে ওঠে। সাথে সাথেই তড়িৎ গতিতে চোখ খুলে তাকায় প্রাচী। চারদিকে তাকাতেই খেয়াল করে ওয়াশরুম সে ছাড় আর কেউ নেই। এখানেই তো ছিল, 1 মিনিটেই কোথায় গায়েব হয়ে গেল? খানিকটা বিস্মিত হয়ে বলে ওঠে প্রাচী। হোটেল রুমে একাধারে পায়চারি করে যাচ্ছে প্রাচী। মাথায় দুশ্চিন্তা এক আকাশ পরিমাণ। না, যতটা সহজ ভেবেছিলাম ততটাও সহজ নয়। কে হতে পারে এই লোক? তার সাথে আমারই বা কি সম্পর্ক? আর সেই কণ্ঠ আমি কোথাও শুনেছি, কিন্তু কোথায়, কবে? এবার কি ভাইয়ার সাথে এ ব্যাপারে আলোচনা করব? না না, অযথা টেনশন বাড়িয়ে লাভ নেই। তোকেই কিছু একটা করতে হবে প্রাচী, যাতে করে এই লোকটা তোর সামনে একাই বের হয়ে আসে। কিন্তু করবোটা কি? বিড়বিড় করতে করতে রুম থেকে সোজা ব্যালকনিতে চলে যায় প্রাচী। প্রচণ্ড অস্বস্তি লাগছে, কিন্তু পরক্ষণেই পাশের রুম থেকে ভেসে আসা গিটারের সুর কানে পৌঁছাতেই ভ্রু কুঁচকে নেয় প্রাচী। তার পাশের রুমটা তো সমুদ্রের। তবে কি সমুদ্র এখনো ঘুমায়নি? ঘড়ির দিকে তাকায় প্রাচী। রাত 1টা বাজে। ব্যালকনির শেষ প্রান্তে গিয়ে দাঁড়াতেই গিটারের সুর তীব্র স্পষ্ট হতে থাকে প্রাচীর কাছে। স্বপ্নের বালুকায় কেউ কি পালুকায়, যদি না আসে ভেজা দিন, ইচ্ছের হিমালয় হয় না কভু ক্ষয়, হৃদয়ে থাকে অমলিন কিছু স্বপ্ন, কিছু ইচ্ছে, এই আমায় টেনে নিচ্ছে তোমার কাছে বারবার। একদিনে গানের মাঝে প্রাচী ঠিক এতটাই ডুবেছিল যে কখন যে নিজের অজান্তেই ব্যালকনিতে মাথা হেলিয়ে ঘুমিয়ে পড়েছে খেয়াল নেই তার। গিটারটাকে ঠিক জায়গায় রেখে উঠে দাঁড়ায় সমুদ্র। ব্যালকনি দিয়ে শোষো বাতাস রুমে ঢোকার বেশ ঠান্ডা লাগছে। তাছাড়াও রাত এখন অনেক গভীর। ব্যালকনির খোলা দরজা বন্ধ করতে যাবে ঠিক তখনই অপর পাশের ব্যালকনিতে নজর পড়ে সমুদ্রের। ঘুমন্ত প্রাচীর মুখশ্রীর দিকে তাকিয়ে মুচকি হেসে আবার রুমে প্রবেশ করে সমুদ্র। যেন এই হাসির রহস্য ঠিক তার মতোই অজানা। ভোরের আলো ফোটার পরপরই পাখির কিচিরমিচির শব্দের রোল পড়ে গিয়েছে। তাছাড়া ভোরের সদ্য জমা শিশির ব্যালকনির গ্রিলে নিজেদের জায়গা দখল করে নিয়েছে। শরীরে ঠান্ডা অনুভূত হতেই পিট পিট করে চোখ খুলে তাকায় প্রাচী। আশপাশে তাকিয়ে বোঝার চেষ্টা করে সে বর্তমানে কোথায় আছে। ব্যালকনিতে নিজেকে আবিষ্কার করতেই গত রাতের কথা মনে পড়ে যায় তার। এমনভাবে যদি আরও কিছুক্ষণ থাকা যায় তাহলে নিশ্চিত শরীরে ঠান্ডা লেগে যাবে। তাই দ্রুত বসা থেকে উঠে পড়ে প্রাচী। ডিবির হাওর নামটা অদ্ভুত শোনালেও জায়গাটা দারুণ সুন্দর। সৌন্দর্যের লীলাভূমি মেঘালয়ের পাদদেশে ঝর্ণা বেষ্টিত ডিবির হাওর অনেকের কাছেই লাল শাপলার বিল নামে পরিচিত। পুরোটা হাওর জুড়ে ছোট বড় লাল শাপলা দিয়ে পরিপূর্ণ। এর মাঝ বেয়ে নৌকায় করে ভ্রমণ করতে হয়। খুব ভোরে আসায় সেখানে অনেকগুলি খালি নৌকা দেখতে পায় সবাই। প্রতিটি নৌকায় সারি সারি করে শাপলা বেঁধে রাখা হয়েছে। পরপর 3টে নৌকায় গিয়ে সবাই বসে পড়তেই মাঝিও তার নৌকা ছেড়ে দেয় অদূরের উদ্দেশ্যে। যত দূরে নৌকা যাচ্ছে ততই এই ডিবির হাওরের সৌন্দর্য আরো গভীর হচ্ছে। চারপাশে ফোটা লাল লাল শাপলাগুলো দেখে প্রাচী পানি থেকে সদ্য ফোটা 2-4টি ফুল তুলে নেয়। অপরদিকে সমুদ্র অন্য পাশে বসে সেসব মুহূর্ত ক্যামেরা বন্দি করতে ব্যস্ত। এবারের বন্দি করা মুহূর্তগুলো সমুদ্রের কাছে একটু বেশি স্পেশাল। ক্যান্টিনের এক কর্নারে মন মরা হয়ে বসে আছে রিদিতা। একে তো প্রাচী নেই, তার উপর আকাশও দুটো ক্লাস করে বাঙ্ক দিয়ে চলে গিয়েছে। এতে যেন বিরক্তি তার আরও দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে। এক মনে টেবিলের দিকে তাকিয়েছিল তখনই ফোনের স্ক্রিনে একটা আননোন নাম্বার ভেসে ওঠে। খানিকটা ভ্রু কুচকে ফোন রিসিভ করে কিছু বলতে যাবে, তার পূর্বেই
অপর পাশ থেকে বলা কথাগুলো শীত দ্বারা বেশ শীতল স্রোত বয়ে যায় হৃদিতার। চোখে মুখে প্রিয় মানুষটিকে হারানোর ভয় স্পষ্ট। হৃদিতার সামনে পড়ে রয়েছে তার বাবার নিথর দেহ। এর থেকে আর হৃদয় বিদারক কি হতে পারে? পৃথিবীতে তার একমাত্র অবলম্বন হিসেবে মিস্টার আব্বারি ছিলেন তার আইডল, অথচ আজ তার বাবার প্রাণহীন দেহটা তার সামনে মেঝেতে সাদা কাফনের কাপড়ে মুড়িয়ে রাখা হয়েছে। কথায় আছে, অল্প সুখে কাতর আর অধিক সুখে পাথর। হৃদিতার ক্ষেত্রেও ঠিক তাই ঘটেছে। বাবার মৃত্যুর শোক মেনে নিতে না পেরে অনুভূতিহীন পাথর শরীরটাকে নিয়ে এক কর্নারে বসে আছে সে। হাজার চেষ্টা করেও মৃত্যুর কোল থেকে ফিরিয়ে আনতে পারেনি তাকে। চোখে জমে থাকা অশ্রুগুলো বাঁধ ভেঙে বাইরে আসার কোনো চিহ্নও নেই। আশেপাশের বড়রা তাড়া দিতেই কয়েকজন পুরুষের সহযোগিতায় আবরার সাহেবের লাশের খাটিয়া উঠানো হয়। উদ্দেশ্য মৃত্যুর পরবর্তী ঠিকানা কবরে দাফন সম্পন্ন করা। ইহানের কাছ থেকে খবর পেয়ে আকাশও এক প্রকার ছুটে আসে হৃদিতার বাসায়। পশ্চিমা আকাশে সন্ধে নেমেছে। আকাশের রং নীল থেকে কালচে রূপ ধারণ করেছে ক্রমশ। সাথে করে হৃদিতার ভারাক্রান্ত হৃদয়েও বিষণ্ণতা জমেছে প্রতিনিয়ত। সুবিশাল আকাশের দিকে এক মনে তাকিয়ে দাঁড়িয়ে আছে হৃদিতা। টিমটিমে আলোয় তারাগুলো দূরে জ্বলজ্বল করছে। কাঁধে কারো স্পর্শ পেতেই হালকা শিউরে ওঠে হৃদিতা। হালকা ঘাড় ঘোরাতেই আকাশের মুখশ্রী চোখে পড়ে তার। দুজনের মাঝে পিনপতন নীরবতা। ছোট্ট একটা দম নিয়ে নিচু কণ্ঠে নীরবতা ভেঙেই আকাশ বলে ওঠে, হৃদিতা। ডাক শুনতে পেয়ে ধীরে ধীরে ঘুরে দাঁড়ায় হৃদিতা। চোখগুলো তার অশ্রুসিক্ত। এই বুঝি টুপ করে গড়িয়ে পড়বে চিবুক বেয়ে। হৃদিতা, লিসেন। ব্যতিব্যস্ত হয়ে কিছু বলার পূর্বেই আকাশকে জড়িয়ে ধরে হৃদিতা। আকস্মিক ঘটনায় কিছুটা ভরকে গেলেও স্বাভাবিক হয়ে যায় আকাশ। মিনিট দুয়েক যেতেই তার পরনের শার্টে পানির স্পর্শ পেতেই আটকে ওঠে সে। তার মানে কি হৃদিতা কান্না করছে? করুক না। এতে যদি হৃদয়ে জমে থাকা কষ্টগুলো অশ্রুসিক্ত হয়ে বেরিয়ে আসে তাতে ক্ষতি কি? আকাশও নিজের হাত দুটোকে প্রসারিত করে হৃদিতাকে জড়িয়ে ধরে। টানা 3 দিনের হলিডে কাটানোর পর ঢাকায় ব্যাক করার জন্য প্রস্তুতি নেয় সবাই। এই 3 দিনে কাটানো প্রতিটা মুহূর্ত প্রাচীর কাছে স্পেশাল মনে হয়েছে। বিশেষ করে সমুদ্রের সাথে স্পেন্ড করা প্রতিটা মুহূর্ত। দীর্ঘ 4 বছর পর আবারও একসাথে প্রতিটা সময় সমুদ্রের সাথে কাটাতে পেরেছে প্রাচী। সন্ধে নামার পরপরই স্টেশনে চলে যায় সবাই। ট্রেন আসতে এখনো বেশ খানিকটা সময় বাকি। প্ল্যাটফর্ম জুড়ে শত মানুষের ভিড়। প্ল্যাটফর্মের এক কর্নারে সিট পেয়ে সবাই বসে রয়েছে। সমুদ্রের ইশরাকের সঙ্গে একপাশে দাঁড়িয়ে খোশ গল্পে মেতেছিল। এমন সময় হঠাৎ ফোনের ভাইব্রেশন বেজে ওঠার দরুন থমকে যায় সমুদ্র। পকেট থেকে ফোন বের করতেই স্ক্রিনে অর্পিতা নামটা জলজল করতেই সামান্য ভ্রু কুঁচকে নেয় সে। ইশরাককে ইশারা দিয়ে খানিকটা দূরে গিয়ে দাঁড়ায় সে। হ্যালো মিস অর্পিতা, ইজ এভরিথিং ফাইন? ওখানে সব ঠিক আছে? ইয়েস স্যার, বাট পিহু একটাই জেদ ধরে বসে রয়েছে, আপনার সাথে কথা বলা ছাড়া খাবার খাবে না। আর যদি মেডিসিন টাইম মতো না দেয়া হয় তাহলে। ঠিক আছে, আর কিছু বলতে হবে না, পিহুকে ফোনটা দিন। সমুদ্রের কথায় অর্পিতা তার হাতে ফোনটি সামনে থাকা 4-5 বছর বয়সী মেয়ের দিকে এগিয়ে দিতেই মেয়েটা ফোন হাতে নিয়ে আধো আধো কণ্ঠে বলে ওঠে, আমি তোমার সাথে রাগ করেছি বাবা। কেন পিহু মামুনি? আমার মামুনি তার বাবার সাথে রাগ করেছে কেন? তুমি এখনো আমার সাথে দেখা করোনি কেন? জানো আমি তোমাকে এতখানি মিস করেছি। অভিমানের সুরে বলা কথা শুনে আলতো হাসে সমুদ্র। আচ্ছা মামুনি, প্রমিস আগামী সপ্তাহেই আমি তোমার সাথে দেখা করব আর তোমার জন্য সারপ্রাইজও নিয়ে আসব। এবার লক্ষ্মী মেয়ের মতো খেয়ে মেডিসিন খেয়ে নাও, কেমন? ইয়ে, কি মজা! বাবা আসবে, বাবা আসবে। লাভ ইউ বাবা। লাভ ইউ টু পিহু মামুনি। বলেই দ্রুত কল কেটে দেয় সমুদ্র। ভেতর থেকে একটা চাপা দীর্ঘশ্বাস বেরিয়ে আসে তার। ট্রেনের হুইসেলের আওয়াজ কানে পৌঁছাতেই দ্রুত পায়ে গিয়ে চনং বর্গিতে প্রবেশ করে সবাই। টিকিট নাম্বার অনুযায়ী সিটে বসে পড়ে প্রাচী। যাত্রী পরিপূর্ণ হতেই দ্বিতীয় হুইসেলের আওয়াজের সাথে সাথে ট্রেনও শুরু করে তার নিজস্ব যাত্রা। আবছা আলো, কোলাহলহীন চারপাশ। ট্রেনের জানালার বাইরে থাকা দৃশ্যে এক মনে বাইরে তাকিয়ে আছে প্রাচী। রাত বাড়ার দরুন সবাই ঘুমিয়ে পড়েছে।
আর চোখে একবার ডান পাশে তাকাতেই সমুদ্রের ঘুমন্ত চেহারা চোখে পড়ে তার। চোখে গোল ফ্রেমের চশমা, কপালের উপর চুলগুলো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। ব্লেজারটাও হাতের একপাশে ঝুলিয়ে রেখেছে। এক দৃষ্টে তাকিয়ে সমুদ্রকে পর্যবেক্ষণ করে ব্যস্ত প্রাচী। লোকটাকে যতটা খারাপ ভেবেছিলাম অতটাও খারাপ না। সবসময় গম্ভীর রাগী ভাব অ্যাটিটিউড নিয়ে থাকবে, কিন্তু আশ্চর্যজনকভাবে এই 3 দিনে এর কোনোটাই দেখলাম না তার মাঝে। 1 মিনিট, তুই কি সব ভাবছিস প্রাচী? এই লোকটাকে নিয়ে এত ভাবছিস যে কিনা সবসময় তোকে পিঞ্চ মেরে কথা বলে, তবুও যেন মনে হয় হাজারো রহস্যের সংমিশ্রণ তার মাঝে। এই বদ লোকটাকে বোঝা আসলেই মুশকিল। মনে মনে বিড়বিড় করে পুনরায় বাইরের দিকে দৃষ্টি নিক্ষেপ করায় ব্যস্ত হয় প্রাচী। ভোরের আলো ফোটার আগেই ট্রেন পৌঁছে যায় তার নিজস্ব গন্তব্য ব্যস্ত ঢাকা নগরীতে, অর্থাৎ কমলাপুর রেল স্টেশনে। গভীর ঘুমে আচ্ছন্ন ছিল প্রাচী। সবার ডাকাডাকিতে চোখ দুটো পিটপিট করে তাকায়। জেবা বেগম সহ ফিহা তারা দিতেই উঠে দাঁড়ায় সে। স্টেশন থেকে বেরিয়ে পড়তেই হোসেন বাড়ির ড্রাইভার জব্বার সাহেবকে চোখে পড়ে সবার। সমুদ্র নিজের জন্য বুক করা ক্যাব খুঁজতে যায়। বড়দের সাথে কুশল বিনিময় করে সে তার লাগেজ নিয়েই ক্যাবে বসে পড়ে। অপরদিকে প্রাচী এক দৃষ্টে সমুদ্রের দিকে তাকিয়েছিল এই আশায় যে কথা না বলুক তার দিকে একটু চোখ তুলে তাকাবে, কিন্তু না, তার সেই কল্পনাকে মিথ্যে করে দিয়ে ক্যাব ছুটে চলে তার নিজ ঠিকানায়। কেটে গিয়েছে দীর্ঘ 1 মাস। সেমিস্টার ফাইনালের এক্সাম, পড়াশোনা নিয়ে এক প্রকার ব্যস্ততার মধ্য দিয়েই সময় কেটেছে প্রাচীর। আর সবার প্রতি সহযোগিতায় রীতিতাও আগের চেয়ে অনেকটাই স্বাভাবিক হয়েছে। অবশ্য তার পেছনে আকাশের ক্রেডিটটাই বেশি। কিন্তু এসবের মাঝে প্রাচীর মাঝে বেশ পরিবর্তন এসেছে। আগের মতো আর সবার সাথে হাসাহাসি দুষ্টুমি ভাবটা নেই। সবসময় কেমন যেন গম্ভীর হয়ে ভাবনার জগতে ডুবে থাকে সে। অজানা আগন্তুকের প্রতি এক আকাশ পরিমাণ বিরক্তি থাকলেও তার সম্পূর্ণ বিপরীত হয়েছে এই 1 মাসে। আশ্চর্যজনকভাবে এই মাসের ভেতর কোনো প্রকার ছিরকুট হুটহাট সামনে চলে আসা কিছুই হয়নি, যা বেশ ভাবিয়ে তুলেছে প্রাচীকে। এসব ভাবনার মাঝে হাঁটতে হাঁটতে হুট করে কারোর সাথে ধাক্কা খেতেই হাতে থাকা ব্যাগটা পড়ে যায় প্রাচীর। বিরক্তি নিয়ে কিছু বলতে যাবে তখনই চোখে পড়ে রায়ানের ওপর। আই এম সরি স্যার, আমি খেয়াল করিনি। ইটস ওকে মিস প্রাচী, বলেই নিচে পড়ে থাকা ব্যাগ তুলে প্রাচীর দিকে এগিয়ে দেয় রায়ান। বিনিময় সৌজন্যমূলক হাসি দিয়ে রায়ানকে পাশ কাটিয়ে চলে যায় প্রাচী। সামথিং ইজ গোয়িং টু বি ভেরি স্পেশাল মিস প্রাচী। প্রাচী যাওয়ার দিকে তাকিয়ে মুচকি হেসে বলে ওঠে রায়ান। হোয়াট? বিয়ে? কি সব বলছো তুমি মা? জেবা বেগমের দিকে অবাক চোখে তাকিয়ে প্রশ্ন ছুড়ে দেয় প্রাচী। হ্যাঁ তো, এত অবাক হওয়ার কি আছে? এমনিতেই আর কয়েকদিন পর অনার্স 3rd ইয়ারে উঠবি। তাছাড়া আমি তো বলছিলাম যে বিয়ে হয়ে যাবে, শুধু দেখতে আসবে তোকে। পছন্দ হলে কথা আগে বাড়ানো যাবে। তাছাড়া তোর বাবা বলেছে পাত্র নাকি বেশ ভালো। এখন কথা না বলে ঝটপট রেডি হয়ে নে, বিকেল দিকে পাত্রপক্ষ চলে আসবে। কিন্তু মা, আমার কথাটা তো শোনো। যেটা বলছি সেটাই কর, আর আমারও কাজ আছে, দেখি যেতে দে আমায়। বলেই প্রাচীর কথাকে উপেক্ষা করে বাইরের দিকে পা বাড়ালেন জেবা বেগম। এদিকে মায়ের কথা যেন মাথার উপর আকাশ ভেঙে পড়ার দশা প্রাচীর। একবার অসহায় দৃষ্টিতে বিছানায় পড়ে থাকা শাড়ির দিকে তাকিয়ে আবারও দরজার দিকে তাকায় সে। কান্না পাচ্ছে, প্রচুর কান্না পাচ্ছে, আর সাথে করে কাউকে হারিয়ে ফেলার তীব্র ভয় বাসা বাঁধে প্রাচীর মনে। কি হবে তাহলে? পাত্রপক্ষের সামনে মাথা নিচু করে বসে আছে প্রাচী। নাকের ডগা আর চোখ লালচে বর্ণ ধারণ করেছে। একটু আগেই ঘরের দরজা বন্ধ করে নীরবে অজানা গুমট অনুভূতিগুলো কান্নার মাঝে প্রকাশ করেছে সে। পরনে ল্যাভেন্ডার কালারের শাড়ি। রাগে ক্ষোভে এখনো পাত্রের দিকে মাথা তুলে তাকায়নি প্রাচী। আমরা তো অনেক কথাই বললাম, এবার না হয় ছেলে মেয়ে দুজনকে আলাদা করে কথা বলতে দেওয়া যাক। হ্যাঁ অবশ্যই, চলুন ওদিকটাই যাওয়া যাক। আনোয়ার সাহেবের কথায় মাঝবয়সী ভদ্রলোক ও তার স্ত্রী সহ সকলেই ধীরে ধীরে বেরিয়ে যেতেই চারপাশে থমথমে পরিবেশের সৃষ্টি হয়। সামনাসামনি দুজন মুখোমুখি হয়ে বসে থাকলেও কারো মুখে কোনো কথা নেই। কি করব? এভাবে মাথা নিচু করে বসে থাকলে তো হবে না।
কিছু একটা করতে হবে, না হলে এই লোকটার সাথে তোর বিয়ে ঠিক হয়ে যাবে। কি করলে বিয়েটা ভেঙে যাবে? কিছু একটা কর প্রাচী। লোকটাকে সরাসরি না করে দিব? না, আমি বিয়েটা করতে পারবো না। মাথা নিচু করে নিজের সাথে মনে মনে ভিড় করে ওঠে প্রাচী। মিস প্রাচী, হ্যাঁ। রুক্ষ কণ্ঠস্বর তবুও পরিচিত। সামনে থাকা ব্যক্তিটির কণ্ঠ শুনে তড়িৎ গতিতে মাথা তুলে তাকায় প্রাচী। চেনা পরিচিত মুখ দেখতে আরেক দফা অবাক হয় সে। রাইয়ান স্যার, আপনি? খানিকটা অবিশ্বাস্য সুরেই বলে ওঠে প্রাচী। প্রাচীর থমথমে অবাক মুখশ্রী দেখে স্মিত হাসে রায়ান। হ্যাঁ আমি। কেন অবাক হয়েছো? রায়ানের প্রশ্নে থতমত খেয়ে বসে প্রাচী। তবুও মুখটাকে বেশ গম্ভীর করে শান্ত গলায় বলে ওঠে, এসব কি রাইয়ান স্যার? আমি আপনার কাছ থেকে অন্তত এসব এক্সপেক্ট করিনি। কাম ডাউন মিস প্রাচী, ইটস এ নর্মাল ম্যাটার। আর রইল এসব করার কারণ, সেটা হলো আই ফল ইন লাভ উইথ ইউ মিস প্রাচী। আর সেটা হুট করেই না, ভার্সিটির প্রথম ক্লাসে দেখার পর থেকেই। অ্যাম ম্যাডলি লাভ উইথ ইউ প্রাচী। আর সেটার জন্য আমি আজকে এখানে এসেছি। রায়ানের বলা কথায় পুরো থ বনে যায় প্রাচী। কি বলছে এইসব রায়ান? অতি আশ্চর্যতার কারণে চোখ দুটো ছানা বড়া হয়ে এসেছে ইতিমধ্যে। হোয়াট? কি বলছেন এসব আপনি? আর ইউ ফাইন মিস্টার রায়ান? লিসেন প্রাচী, ডোন্ট বি হাইপার। আগে আমার পুরো কথা তো শোনো। আমি সত্যি তোমাকে ভালোবাসি আর সারা জীবনের জন্য ভালোবাসতে চাই, নিজের করে পেতে চাই। আই ওয়ান্ট টু ম্যারি ইউ মিস মেহরিশ প্রাচী। রায়ানের বলা শেষ কথাটি শুনে সোফা ছেড়ে উঠে দাঁড়ায় প্রাচী। রাগে ক্ষোভে চোখ দুটো বন্ধ করে নেয় সে। কিন্তু চোখ বন্ধ করার পরক্ষণে অন্ধকারে থাকা সেই চোখ দুটো ভেসে ওঠে। মেহু পাখি, তুমি শুধু আমার। কল্পনার জগতে কথাটি কানে ভেসে আসতেই জট করে চোখ মেলে তাকায় প্রাচী। না, তার পক্ষে রায়ানকে বিয়ে করা সম্ভব না। রায়ানের দিকে তাকিয়ে মুখ ফুটে কিছু বলতে যাবে, তার পূর্বে রুমে কড়া নাড়েন আনোয়ার সাহেব। ফজলুর সাহেব, রুবি বেগম, আনোয়ার সাহেব, জয়বা বেগম সকলেই হেসে হেসে কথা বলতে বলতে রুমে প্রবেশ করেন। ভাই সাহেব, আজকে তো অনেক হলো। বাচ্চারা নিজেদের মধ্যে কথা বলে নিয়েছে, আর আমরাও আশা করি ফলাফল ভালোই হবে। আজ তাহলে চলে সবাই, আমি রায়হানের সাথে কথা বলে সবটা জানিয়ে দিব। সবার সাথে কুশল বিনিময় করে রোম থেকে ধীরে ধীরে প্রস্থান করে রায়ান ও তার পরিবার। এদিকে এই বিষয় নিয়ে চিন্তার চোখ মুখ শুকিয়ে এসেছে ইতিমধ্যে প্রাচী। তার কি সবকিছুই তার হাতছাড়া হয়ে গেল? পুরো খাট জুড়ে ছোট বড় চিরকুট দিয়ে ভরপুর। তার থেকে ঠিক কিছুটা দূরে দেয়ালের সাথে পিঠ ঠেকিয়ে দাঁড়িয়ে রয়েছে প্রাচী। এতদিন এসব করার কি মানে ছিল? কি দরকার ছিল এসব চিরকুট লেখার? আমাকে এসবের প্রতি দুর্বল করার, যেখানে বর্তমানে আপনার কোনো অস্তিত্বই নেই। আর যদি অস্তিত্ব থাকতো তাহলে এভাবে আড়ালে লুকিয়ে থাকতেন না, নিজেকে প্রকাশ করতেন আমার সামনে। আমি চাই না আর এসব লুকোচুরি খেলা বাদ দিয়ে সামনে আসুন আমার। আমিও দেখতে চাই কে আপনি, কি আপনার পরিচয়, যাকে ঘিরে এত রহস্য। বাইরের দিকে দৃষ্টি নিক্ষেপ করে দৃঢ় কণ্ঠে প্রলাপ বকে প্রাচী। কি মনে করেছো এসব হুট করেই হয়েছে? নো মিস প্রাচী, ইউ আর টোটালি রং। এসব তোমার কাছে হুট করে মনে হলেও আসল রহস্য তোমার অজানায়। এই খেলার সামান্য মাত্র একটা গুটি তুমি, যাকে কাজে লাগিয়ে আমি আমার বানানো প্ল্যান এক্সিকিউট করব, আর সেটি তুমি টেরও পাবে না। ভালোবাসা, বিয়ে করা, সেটা জাস্ট একটা গেম। এই রায়ান আহমেদের কাছে ভালোবাসা বলে কিছু ছিল না, না কিছু আছে আর না কিছু কখনো হবে। আর বাদ বাকি রইল তোমার হিডেন লাভার, ওই সাইকো লাভার হোয়েটেভার, সেও আমাকে আটকাতে পারবে না। বি রেডি মিস প্রাচী ফর ইউর স্যাক্রিফাইস। ক্লাবের এক কর্নারে বসে ওয়াইনের গ্লাস হাতে নিয়ে বিড়বিড় করে ওঠে রায়ান। সামনে ফোনের স্ক্রিনে প্রাচীর একটি হাস্যোজ্জ্বল ছবি ভেসে উঠেছে। কি এমন রহস্য যাকে ঘিরে এত কিছু? পরদিন সকালে যথারীতি সময়ে সকালের নাস্তা টেবিলে বসতেই জেবা বেগম বলে ওঠেন, যাক তাহলে এসেছিস, এই নে ঝটপট নাস্তা খেয়ে নে। মিনিট পাঁচেক বাদে রুম থেকে আনোয়ার সাহেবও বের হন। মুখে যথেষ্ট হাসি হাসি ভাব। এগিয়ে গিয়ে চেয়ার টেনে বসতেই তিনি বলে ওঠেন, শুনেছে নাকি জেবা? একটু আগেই রায়হানের বাবার সাথে কথা হয়েছে ফোনে।
তোদের নাকি প্রাচীকে পছন্দ হয়েছে, আর রায়ানের সাথে কথা বলে এটাও জানিয়েছে যে তারা খুব দ্রুতই বিয়ের ডেট ফিক্সড করতে চায়। আলহামদুলিল্লাহ, এ তো দেখছি বেশ ভালো খবর পাওয়া গেল সকাল সকালে। সবেমাত্র এক লোকমা খাবার মুখে তুলেছিল প্রাচী, কিন্তু বাবার কথা শুনে সেটাও যেন গলায় আটকে গিয়েছে। কিন্তু বাবা, এটা একটু বেশি তাড়াতাড়ি হয়ে যাচ্ছে না? সবে তো রায়ান দেখে গিয়েছে প্রাচীকে, এর মধ্যে এত তাড়াতাড়ি বিয়ের ব্যাপারটা কি আদৌ ঠিক হবে? আনোয়ার সাহেবের দিকে তাকিয়ে শঙ্কাজনক কণ্ঠে বলে ওঠে ইশরাক। হ্যাঁ বাবা, ভাইয়া তো। প্রাচীর কথাকে ইশারায় থামিয়ে দেয় জেবা বেগম। আমি জানি বিয়েটা খুব তাড়াতাড়ি হচ্ছে, তবে এমন ভালো ছেলে হাতছাড়া করা কি ঠিক হবে? দেখতে ভালো, ইস্টাবলিশড, আর সবচেয়ে বড় কথা হলো আমাদের প্রাচীকে ভালো রাখবে। আর আমিও চাই বিয়েটা খুব শীঘ্রই হয়ে যাক। আশা করি আমার সিদ্ধান্তের বিরুদ্ধে কেউ উপনীত হবে না। নিজের বাবার এমন পরিবর্তনশীল আচরণ ঠিক মেনে নিতে পারছে না প্রাচী। কেন যেন মন সায় দিচ্ছে না এই বিয়েটা করতে। অন্যদিকে আনোয়ার সাহেবের কথা ইশরাকও আর কথা বাড়ায় না, অপেক্ষা এখন শুধু সময়ের। মা, আমি আসছি। কিন্তু পুরোটা না খেয়ে কোথায় যাচ্ছিস? খিদে নেই, আকাশ আর হৃদিতা ওয়েট করছে আমার জন্য। বলে ব্যাগ নিয়ে উঠে দ্রুত পায়ে বাইরের দিকে হাঁটা শুরু করে প্রাচী। আচ্ছা বাবা, তুমি আমার সাথে সবসময় থাকো না কেন? ল্যাপটপে কাজ করতে ব্যস্ত ছিল সমুদ্র। পিহুর করা প্রশ্নে থেমে যায় সে। ল্যাপটপ থেকে দৃষ্টি সরাতেই খেয়াল করে পিহুও তার করা প্রশ্নের উত্তর পেতে উৎসুক হয়ে সমুদ্রের দিকে তাকিয়ে রয়েছে। হঠাৎ এই প্রশ্ন কেন পিহু মামুনি? সবার বাবা মাই তো একসাথে থাকে, কই তুমি তো আমার সাথে সবসময় থাকো না। আর মা কোথায় বাবা? পিহুর প্রশ্নে কি উত্তর দিবে তা খুঁজে পায় না সমুদ্র। কি করে বোঝাবে এই প্রশ্নের উত্তর খুঁজতে হলে তাকে ছুটে চলতে হবে সেই সুদূর অতীতে। বলেছি তো পিহু মামুনি, আর কয়েকটা দিন পার হলেই বাবা তোমার সাথেই থাকবে, আর তোমার মাও থাকবে। বলেছিলাম না তোমার জন্য একটা সারপ্রাইজ আছে? সেই সারপ্রাইজটা তুমি খুব শীঘ্রই পেয়ে যাবে পিহু মামুনি। মিস অর্পিতা। সমুদ্রের ডাকে কিচেন থেকে ছুটে আসে অর্পিতা। সমুদ্র চোখের ইশারা দিতে অর্পিতা এসে পিহুকে কোলে তুলে নিয়ে চলে যায়। ল্যাপটপের স্ক্রিনে ভেসে থাকা ইমেল ফাইল ওপেন করতেই ঠোঁটের কোণে হাসির চিহ্ন ফুটে ওঠে সমুদ্রের। গেম ইজ অন। কফি শপের কর্নারের দিকে থাকা সিটে বসে রয়েছে আকাশ, হৃদিতা আর প্রাচী। আকাশ আর হৃদিতা দুজনের দৃষ্টি বর্তমানে প্রাচীর দিকে স্থির। এইসবের মাঝে এত কিছু হয়ে গেল, অথচ তুই আমাদের জানানোর প্রয়োজনও মনে করিসনি। শান্ত গলায় জিজ্ঞেস করে ওঠে হৃদিতা। অন্যদিকে প্রাচীর দৃষ্টি নিচের দিকে স্থির। তোর সাথে এত কিছু হয়েছে আর তুই একটা বারও বলিসনি। আর রইল রায়ান স্যারের কথা, ব্যাটা যে এত পরিমাণ লুচু হবে তা কে জানতো। কেন বলিনি সেটার কারণ তোমাদের একটু আগে বলেছি। তো এখন কি করতে চাস তুই? তুই কি সত্যি রায়হান স্যারকে বিয়ে করতে যাচ্ছিস? আকাশের করা প্রশ্ন মুখে তুলে তাকায় প্রাচী। যেমনটা চলছে তেমনটাই চলতে দে। এই বিয়েতেই সেই অজানা আগন্তুকের পরিচয় পাওয়া যাবে। সে নিজে থেকেই আমার সামনে এসে দাঁড়াবে, অ্যান্ড ইটস মাই প্রমিস। আর তার জন্য যদি আমাকে মিস্টার রায়ানের সাথে বিয়েও করতে হয় তাতেও আমি রাজি। বি রেডি মিস্টার ইনভিজিবল। ব্যাস, অনেক হয়েছে গেম, এবার আপনাকে আমার সামনে আসতেই হবে। খানিকটা দৃঢ়তার সাথে বলে ওঠে প্রাচী। আসলে কি তাই? তবে কি এবার আসলে বেরিয়ে আসবে মিস্টার ইনভিজিবলের পরিচয়? হোসেন বাড়ি পুনরায় বিয়ে নামক শব্দে মুখরিত। চারপাশে ব্যস্ততা এক প্রকার চেপে বসেছে যেন। আনোয়ার সাহেবের মুখে প্রাণোচ্ছল হাসি। বড় ছেলের পর একমাত্র মেয়ের বিয়ে বলে কথা। বাড়ির সবার মুখ হাসি হাসি থাকলেও হাসি নেই শুধু ইশরাকের মুখশ্রীতে, বরং হাসির পরিবর্তে একরাশ আশঙ্কার ছাপ স্পষ্ট। তার মতে সবটা এত তাড়াহুড়ো না করে হলেও পারত। অন্যদিকে বিয়ে বাড়ির সব ঝামেলা আমিষ থেকে দূর সবে নিজের রুমে বসে বসে কম্পিউটার স্ক্রিনে হরর থ্রিলার মুভি হ্যালোউইন কিলস দেখে চলেছে প্রাচী। যেন এই বিয়ে নিয়ে তার মাঝে কোনো ভাবান্তরই নাই। প্রাচী, এই প্রাচী, আর কত রুমের মধ্যে বসে থাকবে? দরজা খোল।
দরজার ওপাশ থেকেই জেবা বেগমের দৃঢ় কণ্ঠস্বর। কর্ণপাত হতেই এক পলক দরজার দিকে তাকিয়ে মুভি পজ করে উঠে দাঁড়ায় প্রাচী। কি হয়েছে মা? স্বাভাবিকভাবেই প্রশ্ন ছুড়ে দেয় প্রাচী। আর কত এভাবে রুমের মধ্যে পড়ে থাকবে? এখন ফ্রেশ হয়ে রেডি হয়ে নে, একটু পর সবাই বের হবে। মায়ের কথায় আপনা আপনি ভ্রু কুঁচকে আসে প্রাচীর। বের হবে মানে কোথাও যাব নাকি সবাই? হ্যাঁ, বিয়ের কোণে তো এমনি এমনি বিয়েতে উপস্থিত হবে না। বিয়ের ড্রেসের জন্য একটু আগেই রায়ান ফোন করেছিল, সবাই মিলে শপিংয়ে যেতে হবে। রায়ানও আসবে সেখানে। এখন দ্রুত রেডি হয়ে নাও। রায়ানের কথা শুনতেই চোখ মুখ কুঁচকে নেয় প্রাচী, যেন রায়ানের উপস্থিতি তার খুব একটা পছন্দ হয়নি। তবুও জোরপূর্বক হেসে বলে ওঠে, ঠিক আছে, আমি আসছি রেডি হয়ে। মেয়ের কথা শুনে জেবা বেগম স্মিত হেসে সেখান থেকে দ্রুত পায়ে চলে আসেন। চুলগুলো একপাশে বিনি করা, মুখে তেমন একটা মেকআপের আবরণ নেই। পরিপাটি হয়ে নিচে আসতেই খেয়াল করে সবাই খোশ গল্প করায় ব্যস্ত। কর্নারের দিকে চোখ যেতেই খানিকটা বিস্মিত হয় প্রাচী। সমুদ্র এখানে কি করছে? তাহলে কি তার বিয়ের খবরটা সমুদ্র পর্যন্ত পৌঁছে গিয়েছে? গম্ভীর হয়ে ভাবতে ভাবতেই নিচে নেমে আসে প্রাচী। ওই ওই তো প্রাচীও এসে পড়েছে। এবার না হয় চলা যাক, বাইরে ড্রাইভার ওয়েট করছে, আর ওদিকে রায়ানের ফ্যামিলিও এসে পড়বে। আনোয়ার সাহেবের কথায় সবাই বসা থেকে উঠে দাঁড়ায়। পেছনের বাড়িতে ফিহা, প্রাচী আর সমুদ্র আসছে। ফ্রন্ট সিটে থাকা লুকিং গ্লাসে এক দৃষ্টি তাকিয়ে আছে সমুদ্র। তার বিপরীত পাশে বসে থাকা প্রাচীর দিকে তার দৃষ্টি স্থির। জানালার গ্লাস ভেদ করে কনকনে ঠান্ডা হাওয়া শরীর ছুঁয়ে দিচ্ছে প্রাচীর। বিয়ে বিয়ে করার খুব শখ তাই না প্রাচী? নে এবার বোঝ, ওই ব্যাটা বদলোকের জন্য কত কিছু সহ্য করতে হচ্ছে। বিশেষ করে ওই ব্যাটা রায়ানের এসব ন্যাকামি, তার উপর এই কনকনের শীতের ঠান্ডা হাওয়া। একবার আপনার আসল পরিচয়টা পেয়ে নেই মিস্টার ইনভিজিবল। এর থেকে দ্বিগুণ নাকানি চুবানি না খাইয়েছি তাহলে আমিও প্রাচী না। এখন শুধু আমার বানানো প্ল্যান সাকসেসফুল হলেই হয়। ঠোঁট দুটো কিঞ্চিত প্রসারিত করে বিড়বিড় করতেই প্রাচীর চোখ পুড়ে লুকিং গ্লাসের দিকে। সে কি? সমুদ্র তার দিকে সরু দৃষ্টিতে একইভাবে তাকিয়ে রয়েছে। লজ্জায় দ্রুত দৃষ্টি সরিয়ে নেয় সে। সমুদ্র কি ভাবছে ভেবে লজ্জায় মাথা কাটা যাচ্ছে প্রাচীর। শপিং মলের বিয়ের কনেও বরের ড্রেস অর্নামেন্টস এরিয়ায় চলে যেতেই রায়ান সহ তার পুরো পরিবারকে দেখতে পায় প্রাচী। আনোয়ার সাহেব এগিয়ে গিয়েই ফজলুল সাহেবের সাথে কিছুক্ষণ কুশলাদি বিনিময় করে। সবাই মিলেই ভেতরের দিকে গেলেও সমুদ্র একটা ফোন কলের জন্য বাইরেই ওয়েট করে। এদিকে প্রাচী যতই রায়ানের থেকে দূরত্ব বজায় রাখার চেষ্টা করে, ততই রায়ান তার সান্নিধ্যে আসার চেষ্টা করে। ইউ লুক সো গর্জিয়াস মিস প্রাচী। খানিকটা ফিসফিস করে প্রাচীকে উদ্দেশ্য করে বলে ওঠে রায়ান। গর্জিয়াস কেন মিস্টার রায়ান? আমি কি আপনার সামনে বউ সেজে বসে আছি নাকি? তড়িৎ গতিতে তাকিয়ে ভ্রু কুচকে জিজ্ঞেস করে প্রাচী। এতে সামান্য ভ্যাবাচাকা খেয়ে যায় রায়ান। গলা খাকারি দিয়ে আর কিছু না বলেই হাঁটা শুরু করে সামনের দিকে। চোখ না চুলা, ফাপড়বাজিরও একটা লিমিট থাকে। কাম ডাউন প্রাচী, সবার সামনে হাইপার হলে চলবে না। আর কয়েকটা দিনই তো সহ্য করে নে, বেটা আস্ত একটা ফাপড়বাজ। রায়ানের যাওয়ার পানে তাকিয়ে নিজের সাথে আনমনে প্রলাপ বকে প্রাচী। ভারী কাজের মধ্যে বেশ কয়েকটা লাল রঙের লেহেঙ্গা সামনে সাজিয়ে রাখা হয়েছে প্রাচীর, কিন্তু কোনোটাই তার পছন্দ হয়নি। প্রাচীর এহেন কাণ্ডে দোকানদাররাও বেশ বিরক্ত, যা এদের মুখশ্রী দেখেই বোঝা যাচ্ছে। আচ্ছা, সমুদ্র কোথায়? ওকে তো দেখছি না। এক কাজ করি, সমুদ্রকে ডেকে নিয়ে আসি। আফটার অল সমুদ্রের পছন্দ সবসময় বেস্ট হয়। ইশরাকের প্রস্তাবে উপস্থিত সবাই সায় দিলেও রায়ানের তা কেন জানি খুব একটা পছন্দ হয়নি। তবে বড়দের কথার অমান্য করতে না পারায় সবটা চুপচাপ মুখ বুঝে সহ্য করে নেয় সে। ইশরাক সমুদ্রকে নিয়ে এক প্রকার জোর করে প্রাচীর পাশে বসিয়ে দেয়। আর চোখে প্রাচীর দিকে এক পলক তাকিয়ে সামনের দিকে মনোযোগ দেয় সমুদ্র। পছন্দ অনুযায়ী ইশারা দিতেই দোকানদার কালো রঙের একটা বিয়ের ড্রেস নিয়ে আসে। অসাধারণ কারুকাজ আর সাথে কালো স্টোনের সংমিশ্রণে লেহেঙ্গাটির সৌন্দর্য যেন আরও ফুটে উঠেছে। প্রাচী ও অবিশ্বাস্য চোখে একবার লেহেঙ্গার দিকে তাকাচ্ছে তো আরেকবার সমুদ্রের দিকে। আসলে এই ছেলেটার পছন্দ আছে বলতে হবে। গত 1 ঘন্টা যাবৎ সে পছন্দ করতে পারেনি
তা মাত্র 5 মিনিটের মধ্যেই সমাধান করে দেওয়াতে সবাই সমুদ্রের প্রশংসায় ব্যস্ত। বিয়ের কেনাকাটা শেষ করতে করতে বিকেল পেরিয়ে প্রায় সন্ধ্যা। চারপাশে ব্যস্ত ঢাকা নগরীর কোলাহল আগের চেয়ে কিছুটা কমেছে। রেস্টুরেন্টের এক কর্নারে বসে এতক্ষণ এগুলো দেখছিল প্রাচী। হঠাৎ কেউ তার মুখোমুখি হয়ে বসতেই নড়ে চড়ে বসে সে। মাথা তুলে তাকাতেই রাইয়ানের চেহারা চোখে পড়ে তার। সাথে সাথে মুখশ্রী থেকে হাসি রেখা উবে যায় প্রাচীর। হে মিস, সরি উডবি মিসেস প্রাচী, এভাবে এখানে একা একা বসে আছো কেন? আমার তো বিলিভই হচ্ছে না, আর মাত্র 2 দিন পরেই আমি তোমাকে নিজের করে পাবো সারা জীবনের জন্য। আই এম রিয়েলি হ্যাপি ফর দ্যাট। আই লাভ ইউ সো মাচ প্রাচী। টেবিলের উপর রাখা প্রাচীর হাতের উপর নিজের হাত রেখে বলে ওঠে রায়হান। শখ কত বিয়ের, আর এমনভাবে নিজেকে রিপ্রেজেন্ট করছে যেন ভালোবাসা উতলে উতলে পড়ছে আমার জন্য। আর কত নাটক করতে হবে কে জানে, জাস্ট বিরক্ত লাগছে এসব, যত সব ন্যাকামি। মাথা নতজন করে বিড়বিড় করে প্রাচী। কিছু বললে? চোখ দুটো ছোট ছোট করেই জিজ্ঞেস করে ওঠে রায়ান। নো মিস্টার রায়ান, আমি বলছিলাম যে আমিও প্রচুর খুশি আপনার মতো এমন একজন লাইফ পার্টনার পেতে চলেছি। বলেই জোরপূর্বক হাসার চেষ্টা করে প্রাচী। ঘড়িতে রাত 11টা ছুঁই ছুঁই। সারাদিনের ধকলে শরীরে ক্লান্তি জুড়ে বসেছে। ফ্রেশ হয়ে এসেই ড্রেসিং টেবিলের সামনে বসে চুল আঁচড়ানোতে ব্যস্ত ছিল প্রাচী। এমনিতে আগামীকাল হলুদের অনুষ্ঠান রয়েছে, তার উপর ক্লান্ত শরীরে ঘুমে চোখ আপনা আপনি বুঝে আসছে বারবার। ঘড়ির দিকে এক পলক তাকিয়ে লাইট অফ করে বিছানায় গিয়ে শুয়ে পড়ে প্রাচী। গভীর ঘুমে আচ্ছন্ন, কিন্তু ফোনের ভাইব্রেশনের মতো তীক্ষ্ণ বিরক্তিকর শব্দ কানে এসে পৌঁছাতেই ঘুম ঘুম চোখে হাতড়ে টেবিলের ওপর থেকে ফোন তুলে নেয় প্রাচী। আননোন নাম্বার থেকে টানা 13 বার মিসড কল এসেছে, অথচ সে এতটাই গভীর ঘুমে ছিল টিয়ারি পায়নি। রিসিভ করে কানের কাছে নিতেই ফোনের অপর পাশে থাকা ব্যক্তিটির ঘোর লাগানো আগ্রাসী কণ্ঠস্বর ভেসে আসে। মেহু পাখি। নিমিষেই চোখে লেগে থাকা ঘুমের রেশ কর্পূরের ন্যায় মিলিয়ে যায়। এ তো চেনা কণ্ঠ। তবে কি মিস্টার ইনভিজিবল আর কেউ নয়, বরং ভাবতে ভাবতেই চোখ দুটো ছানা বড়া হয়ে আসে প্রাচীর। পরনে কাঁচা হলুদ আর ডার্ক পিঙ্ক কালারের লেহেঙ্গা, কাঁচা ফুলের অর্নামেন্টস, চুলগুলো কার্ল করে বেনি করা, মুখে মেকআপের আবরণ, সব মিলিয়ে পুতুলের চেয়ে কম লাগছে না প্রাচীকে। বিয়ের সবচেয়ে আকর্ষণীয় একটা অনুষ্ঠান হচ্ছে গায়ে হলুদ, আর আজকে সেই অনুষ্ঠানকে কেন্দ্র করে হোসেন বাড়ি মেহমানে পরিপূর্ণ। প্রাচীর মুখেও স্নিগ্ধ হাসি। সন্ধে নেমেছে। বাড়ির ছাদে সুন্দর করে রং বেরঙের কাঁচা ফুল, মরিচাবাতি দিয়ে স্টেজ সাজানো হয়েছে। চারপাশের করা ডেকোরেশনও যথেষ্ট পরিমাণে নজর কাড়া। আনোয়ার সাহেব ও জেবা বেগমের মাঝে মেহমান নিয়ে রয়েছে বেশ ব্যস্ততা। রুমের মধ্যে আয়নার সামনে বসে ব্যস্ত ছিল প্রাচী। তখনই রুমে প্রবেশ করে ফিহা। মুচকি হেসে এগিয়ে যেতেই আদুরে গলায় প্রাচীকে উদ্দেশ্য করে বলে ওঠে, আজ আমার ননদিনী থেকে চোখ ফেরানোই মুশকিল। না জানি বিয়ের দিন রায়ানের কি অবস্থা হবে। বেচারা তোমাকে দেখতে দেখতেই দিন পার করে দেবে। ফিহার কথার প্রত্যুত্তরে মুচকি হাসে প্রাচী। আসলে এই জীবন অদ্ভুত সুন্দর, কখন কোথা থেকে কোন মোড়ে চলে যায় তা বোঝা অত্যন্ত কঠিন। কাঁচা হলুদ আর চন্দনের মিশ্রণের প্রলেপ গাল ছুঁয়ে দিতেই আবেশে চোখ বন্ধ করে নেয় প্রাচী। অতি সযত্নে ইশরাক পাশের বাটি থেকে হলুদ নিয়ে প্রাচীর গালে ছুঁয়ে দেয়। হৃদিতা আর আকাশও উপস্থিত রয়েছে। বিনিময়ে প্রাচী আলতো হাসে। প্রাচীর থেকে ঠিক সামনেই কিছুটা দূরে পিলার ঘেঁষে দাঁড়িয়ে আছে সমুদ্র। দৃষ্টি তার প্রাচীর মুখশ্রীতে স্থির। কি ব্যাপার সমুদ্র, ওভাবে দূরে দাঁড়িয়ে আছিস কেন? এখানে আয়, প্রাচীকে হলুদ লাগা। ইশরাকের কথায় ভাবনার জগৎ থেকে বেরিয়ে আসে সমুদ্র। এক পলক প্রাচীর দিকে তাকিয়ে এগিয়ে যায় সে। প্রাচীর দিকে সামান্য ঝুঁকতেই মাথা তুলে তাকায় প্রাচী। কংগ্রাচুলেশনস মিস প্রাচী, উইশিং ইউ এ হ্যাপি ম্যারিড লাইফ। ফিস ফিস কণ্ঠে বলেই প্রাচীর বাম গালে হলুদের প্রলেপ লাগিয়ে দেয় সমুদ্র। অন্যদিকে সমুদ্রের বলা প্রতিটা কথা খুব মনোযোগ দিয়ে শোনে প্রাচী। দৃষ্টি তার সমুদ্রতে আবদ্ধ। চশমার আড়ালে থাকা চোখ দুটিও যেন তার কথাবার্তার মতোই রহস্যময়। হলুদ সন্ধ্যার অনুষ্ঠান শেষ হতে হতে প্রায় রাত 9টা বেজে এসেছে। ওয়াশরুম থেকে বের হয়ে রুমে নিজের বাবাকে উপস্থিত থাকতে বেশ অবাক হয় প্রাচী।
কেননা প্রাচীর রুমে আনোয়ার সাহেবের আনাগোনা থাকে না বললেই চলে। বাবা তুমি তুমি এখনো ঘুমাওনি? বিচলিত কণ্ঠে আনোয়ার সাহেবের দিকেই প্রশ্ন ছুড়ে দেয় প্রাচী। হ্যাঁ, আমি কিছু কথা বলতে মন চাইলো, তাই চলে আসলাম। তুই ফ্রি আছিস তো? হ্যাঁ বাবা, অবশ্যই। আনোয়ার সাহেব মুচকি হেসে ইশারা দিতেই প্রাচী ও বাধ্য মেয়ের মতো গিয়ে চুপটি করে বাবার সামনে বসে পড়ে। জানিস, একটা বাবার কাছে তার সবচেয়ে বড় প্রাপ্তি কি? তার সন্তানের ভালো থাকা, তার সন্তানের প্রতি তার দায়িত্ব পালনে সফল হওয়া। আর প্রতিটা বাবাই তার সন্তানকে নিজের চেয়েও বেশি ভালোবাসে, সবসময় চেষ্টা করে তার সন্তান যেন একটা হ্যাপি লাইফ লিড করতে পারে। আর যার একটা তোর মতো ফুটফুটে মেয়ে আছে, তার দায়িত্ব কি জানিস? তোর মেয়েটা যেন সবসময় খুশি থাকে। তার মেয়েটার প্রতি সবচেয়ে বড় দায়িত্ব, একজোড়া বিশ্বস্ত হাতের মুঠোয় তার মেয়ের ভরণ পোষণ তুলে দেওয়া যায়। আর আমিও জীবনে সবচেয়ে সেই পর্যায়ে এসে উপনীত হয়েছি। তোর বিয়ের মত এত বড় সিদ্ধান্ত আমি ভেবে চিন্তেই নিয়েছি। আমি বিশ্বাস করি রাইয়ান একজন ভালো ছেলে আর তোকেও খুব ভালো রাখবে। আমি চাই তুই ভালো থাক প্রাচী। বি প্রিপেয়ার ফর ইউ নেক্সট, প্রিপেয়ার ইউর মাইন্ড। বলতে বলতেই প্রাচীর মাথায় হাত বুলিয়ে দিলেন আনোয়ার সাহেব। প্রাচীও এতক্ষণ যাবৎ এক দৃষ্টেই তাকিয়ে গভীর মনোযোগ সহকারে আনোয়ার সাহেবের বলা প্রতিটা কথা শুনে যাচ্ছিল। আসলেই তো তার জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্ত এই বিয়ে, যাকে ঘিরে সামনে বাকি অনেক লড়াই। এখন ঘুমিয়ে পড়, আমি না হয় আসি। বলেই বসে থেকে উঠে দাঁড়ান। শীতল চোখ জোড়ায় অশ্রুসিক্ত হয়ে আসছে, সাথে করে চশমাটাও। চোখে থাকা চশমাটা পাঞ্জাবির হাতায় মুছে পা বাড়ালেন নিজের রোমের দিকে। এত বছরের মায়া কি এক মুহূর্তেই কাটানো যায়? তবুও কাটিয়ে নিতে হয়। বিয়ে, দুই অক্ষরের এই শব্দটি প্রতিটি মানুষের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। মানুষ সামাজিক জীব, আর একে অপরের সাথে থাকতে হলে অবশ্যই তাকে বিবাহ নামক বন্ধনে আবদ্ধ হতে হয়। নববধূ সাজে প্রাচীকে খুব সুন্দর করে সাজানো হয়েছে। পুরো কালো লেহেঙ্গা, কালো আর সাদা স্টোনের অর্নামেন্টস, খোপা করা চুলে গাজরা লাগিয়ে দেওয়া হয়েছে। নববধূ সাজে প্রাচীকে কোনো পুতুলের চেয়ে কম লাগছে না। বিকেলের সময়, আর একটু পরেই হয়তো বরযাত্রী এসে উপস্থিত হবে। মিসেস জেবা বেগম কিছুক্ষণ আগেই মেয়ের সাথে দেখা করে গিয়েছে। এমন দম বন্ধ করা অবস্থায় এর আগে কখনো পড়তে হয়েছে বলে মনে হয়নি তার। তুই কি সত্যিই র্যান স্যারের সাথে বিয়েটা করেছিস প্রাচী? রিদি তার প্রশ্নে মাথা তুলে তাকায়। প্রাচী নির্বাক তার দৃষ্টি। কে বলবে সে প্রত্যুত্তরে? এটাই কি যে এর প্রকৃত উত্তর সে নিজেও জানে না। কি ব্যাপার প্রাচী? আমি কিছু জিজ্ঞেস করেছি। তুই কি আসলে বিয়েটা করতে যাচ্ছিস? কিন্তু তুই তো র্যান স্যারকে ভালোবাসিস না। রিদি তার কথায় তেমন কোনো ভ্রুক্ষেপ নেই প্রাচীর। দেখা যাক কার ভালোবাসা প্রকৃত ও গ্রহণযোগ্য। তারটা যে নিজেকে লুকিয়েও তার সবটা দিয়ে আমাকে ভালোবাসে, নাকি তারটা যার ভালোবাসার আদৌ কোনো অস্তিত্বই নেই। প্রাচীর কথা শুনে কিছু বুঝে ওঠে না হৃদিতা। কি চলছে মস্তিষ্কে কে জানে। ভেতর থেকে শুধু এক চাপা দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। বরযাত্রীর জন্য সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছে। ছোট বড় সবার মাঝেই টান টান উত্তেজনা বিরাজমান। কয়েকজন গেটের সামনেই দাঁড়িয়ে আছে। সবার দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে সুসজ্জিত বরযাত্রীর গাড়ি আসতেই সবাই স্বস্তির নিঃশ্বাস ফেলে। কিন্তু পরক্ষণেই গাড়ির ড্রাইভার গিয়ে পেছনের দরজা খুলতে ভেতর থেকে বরের পরিবর্তে বরের বাবা অর্থাৎ ফজলুল সাহেব এবং সাথে করে একজন লোক বেরিয়ে আসে। ফজলুল সাহেবকে দেখা মাত্রই সাদরে স্বাগতম জানানোর জন্য এগিয়ে যান আনোয়ার সাহেব। কিন্তু ফজলুল সাহেবের বিষণ্ণ মুখ পরিলক্ষিত হতেই বেশ চিন্তায় পড়ে যান তিনি। কি ব্যাপার ভাই সাহেব, আপনি একা কেন? রাইয়ান কোথায়? আনোয়ার সাহেবের প্রশ্নে মাথা নিচু করে ফেলেন ফজলুল সাহেব। এতে চিন্তার পরিমাণ দ্বিগুণ পরিমাণ বেড়ে যায় আনোয়ার সাহেবের। সব কিছু ঠিক আছে তো ভাই সাহেব? কোনো সমস্যা হয়নি তো? আসলে কিভাবে যে শুরু করব তা ঠিক বুঝতে পারছি না। আমিও কখনো কল্পনাও করিনি আমার নিজের ছেলে এমন করবে। আমি খুব লজ্জিত ভাই সাহেব। না চাইতেও বিয়েটা এখানে ভেঙে দিতে হচ্ছে আমাকে। আমাকে প্লিজ মাফ করে দেবেন ভাই সাহেব।
বলেই আনোয়ার সাহেবের দিকে একটা চিরকুট এগিয়ে দেন ফজলু সাহেব। অতপর দ্রুত গিয়ে গাড়িতে বসতেই গাড়ি চলা শুরু করে তার নিজ গতিতে। এদিকে ঘাম বেয়ে পড়ছে আনোয়ার সাহেবের। বোধহয় প্রেশারটা এখনই দুম করে কয়েক গুণ বেড়ে যাবে। চারপাশে উপস্থিত সবাই কানাঘুষাও শুরু করে দিয়েছে ইতিমধ্যে। ধীর পায়ে ভেতরে প্রবেশ করেন আনোয়ার সাহেব। হাতে থাকা চিরকুটটা কাঁপা কাঁপা হাতে খুলতেই ভেতরে স্পষ্ট লেখা, সরি প্রাচী, আমি এই বিয়েটা করতে পারবো না। অ্যাকচুয়ালি আমি চাই না তোমার লাইফটা নষ্ট হয়ে যাক, আর না আমি তোমাকে ভালোবাসি। এর চেয়ে বেশি আমার পক্ষে এক্সপ্লেন করা পসিবল না। আই এম সরি। লেখাটুকু পড়তেই সোফার উপর ধপ করে বসে পড়লেন আনোয়ার সাহেব। এত বড় একটা কথা শুনে মাথা ঝিমঝিম করছে তার। আনোয়ার সাহেবের এরূপ অবস্থা দেখে দ্রুত এগিয়ে আসে ইশরাক আর সমুদ্র। লোকে মুখে বলা কথা বাতাসের আগে ছড়ায়, ঠিক তাই হয়েছে। বিয়ের কোণে অর্থাৎ প্রাচীর কাছেও বর না আসার খবর পৌঁছে গিয়েছে। বিয়ের দিন এমন দুর্বিষহ ঘটনার সম্মুখীন তাকে এবং তার পরিবারকে হতে হবে তা কল্পনাও করতে পারেনি প্রাচী। নিচে মেহমানদের মাঝে কেউ কেউ তো সরাসরি প্রাচীকে অপয়া বলেই সম্বোধন করছে। থমথমে পরিস্থিতিতে আনোয়ার সাহেব ব্যথিত গলায় বলে ওঠেন,